বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হাইড্রোজেন পরমাণু দ্বারা হাইড্রোজেন অণুর গঠন এবং হিলিয়াম পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আমি এখানে প্রকৃতিতে পাওয়া যায় হাইড্রোজেনের এমন তিনটি ধরন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম রয়েছে। প্রোটিয়াম হলো যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, তাকে বলা হয় প্রোটিয়াম। আর প্রকৃতিতে এইটা পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে, অর্থাৎ 99.98% পাওয়া যায়। আর যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটি মাত্র নিউট্রন থাকে তাকে বলা হয় ডিউটেরিয়াম। প্রকৃতিতে এটা অল্প পরিমাণে পাওয়া যায়, এর পরিমাণ হচ্ছে 0.015%। আর হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে যার দুটি নিউট্রন পাওয়া যায় তাকে বলা হয় ট্রিটিয়াম। প্রকৃতিতে এটা খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, যার পরিমাণ 0.005%। আমরা জানি একই পরমাণুর নিউক্লিয়াসে যদি নিউট্রন সংখ্যার কম বেশি হয়, তারতম্য হয়, তখন আমরা সেটাকে বলি আইসোটোপ। তাহলে আমরা এখানে হাইড্রোজেনের তিন ধরনের আইসোটোপ নিয়েছি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেনের প্রধান কক্ষপথে অর্থাৎ কে শেলে একটি মাত্র ইলেকট্রন আছে। কিন্তু একটি ইলেকট্রন নিয়ে সে সুস্থিতি অর্জন করতে পারে না, কারণ সে দ্বিত্ব পূরণ করতে চায়। এই জন্য সে তার সহচর চায়, যার সাথে বন্ধন গঠন করে সে তার দ্বিত্ব পূরণ করবে। এই বন্ধনটা দুইভাবে হতে পারে, আয়নিক বন্ধন হতে পারে এবং সমযোজী বন্ধন হতে পারে। দুইভাবে বন্ধনটা গঠন হতে পারে। এখন এই বন্ধন গঠন সহজসাধ্য বিষয় নয়, এজন্য তাকে কিছু পদ্ধতির ভিতর দিয়ে আসতে হয়। প্রথমত, কে শেল থেকে এল শেলে যেতে তাকে শক্তি অর্জন করতে হয়, আর এই শক্তি বাহির থেকে দিতে হয়। প্রথমত এই শক্তি বাহির থেকে দিতে হয়। শক্তি দিলে সেই শক্তিটা এই ইলেকট্রনটা শোষণ করে, সংগ্রহ করে এবং সে উত্তেজিত হয় এবং সে লাফ দিয়ে তার উচ্চ শক্তি স্তরে চলে যায়। কারণ সে যে শেলে আছে, অর্থাৎ কে শেল, সে যে কে শেলে আছে তার মান হয়েছে -1312 কিলোজুল পার মোল। আর যেখানে সে চলে গেছে তার মান হয়েছে -328 কিলোজুল পার মোল। তার মানে সে প্রায় 1000 কিলোজুল পার মোল এই পরিমাণ শক্তি পথ সে পাড়ি দিছে। সে প্রায় 1000 কিলোজুল পার মোল পথ সে পাড়ি দিছে, সে শক্তি সংগ্রহ করে উপরের স্থানে উঠে গেছে। কিন্তু এই ইলেকট্রনটির জন্য এল শেল সুস্থিতি অর্জন করতে পারে না, কারণ এটা তার পার্মানেন্ট কক্ষপথ নয়। তার পার্মানেন্ট কক্ষপথ হচ্ছে কে শেল, তার স্থায়ী কক্ষপথ হচ্ছে কে শেল। তো এই জন্য সে শক্তি সংগ্রহ করে এল শেলে গেলেও
সে সেখানে থাকতে চায় না, কারণ এখানে থেকেও সে সুস্থিতি অর্জন করতে পারে না, কারণ এটা তার স্থায়ী কক্ষপথ নয়। এই জন্য সে কি করে, সে যে শক্তিটা অর্জন করছিল সেটা ফোটন আকারে নির্গত করে আবার পুনরায় তার শেলে ফিরে আসে। সে যে শেলে স্থায়ী হয় সেই শেলে সে পুনরায় ফিরে আসে। এই যে শক্তিটা বর্জন করলো, এইটাই আমরা আলো হিসাবে চোখে দেখতে পাই যদি তার দৃশ্যমান আলো অঞ্চলের ভিতরে থাকে। অর্থাৎ যদি তার দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটারের ভিতরে থাকে, অর্থাৎ দৃশ্যমান অঞ্চলের ভিতরে থাকে, তখন আমরা সেটাকে দেখতে পাই। আর এর কম বা বেশি হলে তখন আলো ঠিকই উৎপন্ন হয়, কিন্তু সেটা আমাদের দৃষ্টিসীমার বাইরে, সেগুলো আমরা দেখতে পারি না। এই প্রথম আলোর তৈরি শুরু, অর্থাৎ নিউট্রন যে শক্তি ত্যাগ করলো সেই শক্তি দ্বারাই আলোর কণা উৎপন্ন হলো। এই যে ফোটন উৎপন্ন হলো, এই ফোটন তার নিজস্ব কোনো ভর নেই, তার নিজস্ব কোনো চার্জ নেই, কিন্তু তার ভর বেগ আছে, তার ভর বেগ আছে। তার মোট শক্তি, এই ফোটনের মোট শক্তি হয় E = hf, অর্থাৎ এই ফোটনের শক্তি হয় প্লাঙ্ক ধ্রুবক h এবং তার কম্পাঙ্কের গুণফলের সমান তার শক্তি হয়, এবং তার বেগ আলোর বেগের সমান, আমরা যেটা আলোর বেগ হিসেবে জানি। অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার সে অতিক্রম করে। এখানেই আলোর সূত্রপাত। এখন এই যে সে পুনরায় ফিরে আসে, এই পুনরায় ফিরে আসার মাধ্যমে সে আলোর উৎপত্তি করে বা আলোর সৃষ্টি করে বা আলো তৈরি হয়। এভাবে সে যখন জোড়া বাঁধে, এই জোড়া বাঁধার জন্য তাকে প্রথম নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হয়, পরে আবার উচ্চ শক্তি স্তর থেকে সে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই জন্যই প্রথম যে ইলেকট্রনটা থাকে, যে ইলেকট্রনটা আগে থেকে থাকে, সে থেকে লোয়ার অরবিট অর্থাৎ নিম্ন শক্তি স্তরে থাকে। আর নিম্ন শক্তি স্তরে থাকার চিহ্ন হচ্ছে এভাবে সাথে সে নিম্ন শক্তি স্তরে আছে। আর এটা হচ্ছে তার উচ্চ শক্তি স্তর, এটা হলো তার উচ্চ শক্তি স্তর। এখানে আসতে হলে তাকে উল্টে আসতে হবে, অর্থাৎ এই যে এই তীর এখানে চলে আসছে। এভাবে বোঝা যায় যে সে উচ্চ শক্তি স্তরে আছে এবং সে উচ্চ শক্তি স্তর থেকে আসছে। এভাবে আলোচনা থাকলে বোঝা যায় যে সে উচ্চ শক্তি স্তর থেকে ফিরে আসছে, এটা বোঝা যায়। আর এটা থেকে বোঝা যায় সে আগে থেকে এই শক্তি স্তরে ছিল। এভাবে করে সে তার বন্ধন গঠন করে। এখানে ইলেকট্রন টু ইলেকট্রন যে বন্ধনটা গঠন করলো তার মান হয় 436 কিলোজুল পার মোল। অর্থাৎ এখন যদি আমি এই বন্ধনটার উপরে, এই বন্ধনের উপর যদি আমি 436 কিলোজুল মোল, 436 কিলোজুল পার মোল এই হিসাবে যদি তাকে আমি শক্তি দেই, তাহলে বন্ধনটা ছেড়ে দিবে। আর এই যে বন্ধনটা গঠন হইল, এই বন্ধনটা গঠন হওয়ার মাধ্যমে আমি 436 কিলোজুল শক্তি পেলাম। এই বন্ধনটা তৈরি হওয়ার মাধ্যমে আমি 436 কিলোজুল পার মোল শক্তি পেলাম। এখন আমি যদি বন্ধনটাকে আলাদা করতে চাই,
তাহলে আমাকে আবার 436 কিলো জুল পার মোল এই শক্তিটা দিলে এই বন্ধনটা আবার আলাদা হয়ে এই অবস্থায় সে ফিরে আসবে। এ হলো হাইড্রোজেন অণুর গঠনের একটা প্রাথমিক ধারণা মাত্র। এরপর যদি আমরা আসি হাইড্রোজেন পরমাণুর দ্বারা হিলিয়াম পরমাণুর গঠন প্রসঙ্গে, তাহলে সেখানে আসে যে ইলেকট্রন টু ইলেকট্রন বন্ড গঠন করবেই তারা প্রোটন টু প্রোটন বন্ড গঠন করবে। একে তো তারা ইলেকট্রনের সাথে ইলেকট্রন বন্ড গঠন করবে এবং তারা প্রোটনের সাথে প্রোটন বন্ড গঠন করবে। এই কাজটা অত্যন্ত জটিল, তার কারণ আমরা দুইটা ধনাত্মক মেরুর চুম্বককে কখনো প্রেস করে, শক্তি দিয়ে প্রেস করে তাকে আমরা একত্রিত করতে পারি না। সে আমাদের শক্তি প্রয়োগের বিপরীত দিকে চুম্বক শক্তি প্রয়োগ করে আমাদের হাতকে দূরে সরাই দেয়। তো কাজেই এই কাজটা অত্যন্ত জটিল। আমরা যখন দুইটা প্রোটনকে যখন প্রেস করে একত্রিত করার চেষ্টা করব, একই সাথে সাথে প্রোটন দুইটা আমাদের হাতকে প্রেস করে আমাদেরকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। কাজে এই কাজটা অত্যন্ত জটিল। তাদের এই অভ্যন্তরীণ যে রিঅ্যাকশন, একে অপরকে যে ঠেলে দেওয়ার যে প্রবণতা, ধনাত্মক বলরেখাগুলো যে একটা অপরকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণের ফলে দুইয়ের মধ্যে নিউক্লিয়ার ফিউশন চেইন তৈরি হবে। এই পদ্ধতিটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এবং এই দুইয়ের সংস্পর্শে জাতাজাতিতে সেখানে প্রায় 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হবে। 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি মিলিয়ন শব্দটাকে এখান থেকে উঠাই নেই, তাহলে তার পরিবর্তে আরো 5টা শূন্য দিতে হবে। তো এখানে 5টা শূন্য, এখানে 2টা শূন্য, তার মোট 7টা শূন্য। তার মানে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস হবে। আমাদের স্বাভাবিকভাবে যখন গ্রীষ্মের সিজন আসে, তখন স্বাভাবিকভাবে আমাদের তাপমাত্রা যদি 40 থেকে 42 চলে যায়, তখনই মানুষ হিটস্ট্রোকে মারা যায়। মাত্র 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে গেলেই মানুষ হিটস্ট্রোকে মারা যায়। আর এখানে তাপ হয়েছে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের কল্পনার বাইরে। অর্থাৎ সূর্যের ভিতরে যে তাপটা, সেটা কারণ সূর্যের ভিতরে এই ঘটনাটা ঘটতে থাকে। এই নিউক্লিয়ার ফিউশন অনবরত সূর্যের ভিতরে ঘটতে থাকে, প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়। এখন এই পরিমাণ তাপ উৎপন্ন হওয়ায় ইলেকট্রন দুইটি স্বাভাবিকভাবেই তাদের কক্ষ ত্যাগ করে প্লাজমার ভিতরে সাঁতার কাটতে থাকে। বাকি রইল 3টা নিউট্রন এবং 2টা প্রোটন। এখান থেকে প্রোটন 2টা বন্ড গঠন করে অতিরিক্ত তাপের কারণে, এবং নিউট্রন 2টা বন্ড গঠন করে আর একটা নিউট্রন এক্সট্রা ছেড়ে দেয়, অতিরিক্ত আকারে বের হয়ে যায়। এবং সেই সাথে পাই আমরা প্রচুর পরিমাণে এনার্জি। এই এনার্জিটা হলো যে প্লাজমার ভিতরের যে এনার্জি, সেই এনার্জি প্রচুর পরিমাণে সেখানে এনার্জি তৈরি হয়। এবং আমাদের কাছে যখন সেটা ফিরে আসে, তখন সে গামা রশ্মি থেকে ফিরে আসে, গামা রশ্মি হিসেবে আমাদের কাছে ফিরে আসে। অর্থাৎ সূর্য থেকে যখন এই শক্তিটা বের হয়, তো তখন গামা রে হিসেবে বের হয়, যার কম্পাঙ্ক অতি উচ্চ। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সে কিছু শক্তি হারায়। এর ফলে সে আমাদের দৃশ্যমান
আমাদের দৃশ্যমান আলোর ভিতরে তার তরঙ্গ দৈর্ঘ্য চলে আসে, তখন আমরা সেটা চোখে দেখতে পাই। এই জন্য সূর্যের আলো আমরা চোখে দেখতে পাই। আর এর ভিতরেই আশা হবে নিকোলা 7টা মৌলিক রঙের আলো থাকে, যা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে যে কার রং কেমন হবে। এই আলোচনা আমি আগের ভিডিওতে করছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।